বরগুনায় রিফাত হত্যা মামলায় 11 কিশোরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 3 জনকে খালাস দিল আদালত। কাউন্সিলর পদ হারাচ্ছেন হাজী সেলিমের ছেলে ইরফান, অস্ত্র ও মাদক মামলায় তোলা হয়েছে আদালতে। খুলনায় মাদক মামলায় মাত্র 3 কার্যদিবসের রায়, আসামিকে 1 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। লক্ষ্মীপুরে এক জেলেকে পিটিয়ে হত্যা, ফুটবল খেলা নিয়ে বিরোধে বখাটেদের হামলার অভিযোগ। জয়পুরহাটে রোপা আমন খেতে বেড়েছে ইঁদুরের উপদ্রব, উৎপাদন কমে লোকসানের আশঙ্কা কৃষকদের। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 11 আসামিকে সাজা দিয়েছে আদালত। এদের মধ্যে 6 জনকে 10 বছর, 4 জনকে 5 বছর এবং 1 জনকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 3 কিশোর আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর এই রায় দেন। আটক 6 আসামিকে সকাল 9:30টার দিকে আদালতে হাজির করা হয়। 10টার মধ্যেই জামিনে থাকা বাকি 8 জনও হাজির হয় আদালতে। এদিকে এই রায় ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শহরের বেশ কটি পয়েন্টে বসানো হয় পুলিশের চেকপোস্ট। গেল বছরের 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ ঘটনায় 24 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গেল 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, রায় তো ঘোষণা হয়েছে বেশ কিছুক্ষণ আগে, তো রায়ের পর্যবেক্ষণে কি বলা হয়েছে, আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আসলে রায় ঘোষণার পরপরই সেখানে যারা উপস্থিত ছিলেন সরকার পক্ষে, সেখানে যারা আসামি পক্ষে উপস্থিত ছিলেন, আমরা উভয়ের কাছ থেকে রায়ের পর্যবেক্ষণ পরবর্তীতে জানার চেষ্টা করেছি। প্রথমে তো তারা কার কি হলো না হলো এই দণ্ডের বিষয়টি ব্যাখ্যা করেন। তারপর আমরা তাদের কাছ থেকে খুব নিজস্বভাবে এটা যেটা জেনেছি সেটা হচ্ছে যে রায়ের পর্যবেক্ষণে বিচারক যিনি রয়েছেন তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এত সমস্ত ঘটনা এবং ঘটনার পরবর্তীতে মামলা এবং তার পরবর্তীতে রায় পর্যন্ত চলে আসার যত রকম অঘটন তার নেপথ্যে তিনি উল্লেখ করেছেন এই ঘটনার নায়ক হিসাবেই বলতে হয় যে উল্লেখ করেছেন মিন্নিকে। তো মিন্নি হচ্ছে নিহত রিফাত শরীফের স্ত্রী। প্রথমে এই মামলায় প্রধান সাক্ষী ছিল, পরবর্তীতে পুলিশি তদন্তে তাকে আসামি করা হয় এবং সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। তো সে হিসেবে তাকে বলা হয়, তিনি বলছেন যে তার বেপরোয়া চলাফেরা এবং অনৈতিক কর্মকাণ্ডের ফলেই রিফাতের মতো একটা যুবককে প্রাণ দিতে হয়েছে এমন নির্মম ভাবে। সেখানে তিনি আরো যেটি বলেছেন যে আসলে এই ধরনের কিশোর গ্যাং একে আর মানে একে সহ্য করার মতো অবস্থায় এখন দেশে নেই। এরা যেভাবে বেপরোয়া হচ্ছে, সংবাদপত্রের শিরোনাম হচ্ছে আর সংবাদ মাধ্যমগুলো শিরোনাম হচ্ছে, তা রীতিমতো একটি ভয়ানক বিষয়। তিনি উল্লেখ করেছেন যে এদের বাদ বিচার করে বা শিশু কিশোর এইসব বিচার না, যে পর্যায়ে এই কিশোর গ্যাংয়ের সাথে সংযুক্ত থেকে অপরাধ করবে তাকে সেই পর্যায়ের শাস্তিটাকে পেতে হবে। 6 জনের কথা তিনি উল্লেখ করেছেন যে এরা হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সংশ্লিষ্টতা পেয়েছেন। জানতে চাচ্ছিলাম যে যেই সাজা দেওয়া হয়েছে, 6 জনকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে 10 বছর, 4 জনকে 5 বছর এবং 1 জনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেটি বলা হচ্ছিল যে সারা দেশে কিশোর গ্যাংকে মানে যাতে করে এই কিশোর গ্যাং কালচারটা কমে যায় বা একটি তাদের কাছে একটি বার্তা পৌঁছায়, সেই বার্তা কি গেল এই রায়ের মধ্য দিয়ে? কি বলছেন প্রতিক্রিয়ায় স্থানীয়রা বা সুশীল সমাজ?
দেখুন, রায়ের যে বিষয়টি সেটি হচ্ছে বিচারের বিষয়। হ্যাঁ, তো বিচারের বিষয় সংশ্লিষ্টতা দেখতে হয়, সহযোগিতা দেখতে হয়, সহায়তা দেখতে হয়। এই সবগুলো দেখে সেই অনুযায়ী কিন্তু আম, দণ্ড ভাগ হয়ে যায়। সেক্ষেত্রে কিশোর যারা গ্যাং রয়েছে তাদের প্রতি একটা বড় বার্তা হলো যে শিশু বলে, কিশোর বলে তারা যে পার পেয়ে যাবে এমন কোনো কথা নয়। তাদেরকে দণ্ড পেতে হবে এবং এখান থেকে দণ্ড পেয়ে তাদেরকে জেলখানায় যেতে হবে, সাজা খাটতে হবে। আমি একটু কথা এর আগেও বহুবার বলেছি, এবারে বলে রাখি যে এই বরগুনা রিফাত হত্যা মামলার যে চার্জশিট তৈরি করা হয়েছে, আমরা পুলিশের কাছ থেকে চার্জশিট নিয়ে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। প্রথম থেকে আমরা বলে আসছি যে এই মামলায় আসলে কারো ছুটে যাবার কোনো স্কোপ নেই। সেক্ষেত্রে কিশোর গ্যাংয়ে যারা ওতপ্রোত ভাবে জড়িত ছিল, আপনি দেখুন আজকে যে ছেলেটি সর্বোচ্চ রায় পেয়েছে রিশান ফরাজি, সে 10 বছরের কারাদণ্ড পেয়েছে। তারই ভাই কিন্তু আরেকজন রিফাত ফরাজি, সে কিন্তু প্রাপ্তবয়স্কদের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে। অর্থাৎ কোনো সহানুভূতির স্কোপ ছিল না। আর যে পর্যায়ে সংযুক্ত বা জড়িত তাকে কিন্তু সেই পর্যায়ের সাজা দেওয়ার নিয়ম রয়েছে এবং সেই পর্যায়ে সর্বোচ্চ সাজাগুলো পেয়েছে। যেখানে সহায়তার জন্য 5 বছর সর্বোচ্চ যদি হয়ে থাকে তাকে 5 বছরই দেওয়া হয়েছে। সহায়তা বা পালিয়ে যেতে সহায়তা করা বা কোন রকম এই ধরনের একটি সিনড্রোমে যদি 3 বছর সাজা প্রাপ্তি থেকে থাকে তাহলে তাকে 3 বছর সাজা দেওয়া হয়েছে, যাকে কোনোভাবে প্রমাণ করা এই সম্ভব হয়নি মামলায় 3 তাকে খালাস কিশোরকে দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাদের বিষয়ে আদালত কি বলেছে এবং এই যে রায়টি ঘোষণা হলো, এই রায় ঘোষণার পর রিফাত শরীফের পরিবারের পক্ষ থেকে বা স্থানীয়দের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন? দেখুন, যারা আজকে মুক্তি পেয়েছে তাদের ক্ষেত্রে তাদের তো আসলে দোষ কসুর যেটাকে বলা হয় বেকসুর তাদেরকে খালাস দেওয়া হয়েছে, তাদের অভিযোগ প্রমাণিত হয়নি। তো সেক্ষেত্রে যেটি বলা হয়েছে যে আসলে পুলিশের যে সমস্ত তদন্তকারী কর্মকর্তা এই শিশু আইনের বাস্তবায়ন করেছেন তারা শিশু আইনে আর একটু যত্নবান হলে ভালো হতো। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যদি এটা হতো তাহলে শিশুরা আরো কিছু প্রায়োরিটি পেত, আরো কিছু সুযোগ সুবিধা পেত, যেটি শিশু আইনে আর জেলখানা হোক বা শিশু আইনে জেলখানা তো ঠিকঠাক উন্নয়ন কেন্দ্রগুলো হোক বা অন্য এই আদালত প্রাঙ্গণে হোক সেই সুবিধাগুলো তারা পেত। তো সেক্ষেত্রে এইটুকু বলা হয়েছে। আর যেটি বলা হয়েছে বাংলায় সংশ্লিষ্টতায় পুলিশের সন্দেহকে মানে অস্বীকার করার কোনো স্কোপ নাই। পুলিশ যেটি করেছে, পুলিশ যেভাবে মামলা ধরেছে ঠিক সেভাবে মামলাকে এগিয়ে নিয়েছে। এক মামলায় সব আসামি যে দণ্ডপ্রাপ্ত হবে সেটিও কথা না, আদালতের পর্যবেক্ষণে সেটুকুও এসেছে যে পুলিশকে এক্ষেত্রে অন্তত শিশু আইন ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যেমন বয়স নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে তখন তাদের অভিভাবককে আনা উচিত ছিল, প্রফেশনাল কর্মকর্তাকে আনা উচিত ছিল। কিন্তু আমরা জানি যে পর্যায়ে রিফাত শরীফ হত্যা মামলাটি সারা দেশ সারা বিশ্বে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছিল, সেক্ষেত্রে এই যে 14 জন আসামি তারা কিন্তু এজাহারভুক্ত আসামি ছিল না। এটা কিন্তু পুলিশ ফাইন্ড আউট করেছে এবং বরগুনা পুলিশ ফাইন্ড আউট করে এদেরকে ইনক্লুড করেছে এবং তার 11 জন আজকে সাজাপ্রাপ্ত হয়েছে। আর একটু যত্নবান হলে হয়তো আরো বেশি সাজা হতে পারতো অথবা কিছু সাজা কারো কমতে পারতো। বিষয়টি সেখানে না, বরগুনার মানুষের মধ্যে যেটি আজকে দেখেছি, আজকে কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আসামিদের পরিবারের যে লোকজন ছিল তারা কিন্তু আস্তে আস্তে ভাটা পড়েছে, তারা তো অনেকটা টের পেয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই চার্জশিট যে একবার দেখেছে সে কিন্তু বুঝতে পারে যে এই চার্জশিটের গতি কোন দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা উৎসুক জনতা কিন্তু প্রচন্ড ভিড় ছিল যে এই কিশোর গ্যাং যারা বরগুনাবাসী যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে তার একটি বহিঃপ্রকাশ কিন্তু প্রথম থেকে আমরা দেখে আসছি। তারা যেন ছুটে না যায়, এই ছিল কথা। কে ছুটবে কে না ছুটবে তা দেখবেন বিচারক এবং তা হচ্ছে মামলার গার্কুনি, সেখান থেকে বলে দেওয়া যাবে যে কে ছুটবে কে না ছুটবে। কিন্তু এদের একটা ছিল যে এরা যদি ছুটে যায় তাহলে এরা আরো বেপরোয়া হবে। এখন সেক্ষেত্রে বিচারে যেটি প্রমাণ হয়েছে, প্রমাণের ক্ষেত্রে তাদের সাজা হয়েছে, দণ্ড হয়েছে, আমরা সেই রায় পেয়েছি, তারা কিন্তু খুশি। আর রিফাত নিহত হয়েছে সেই রিফাতের পরিবারের তার বাবার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে তিনি এই রায়ে আপাতত সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেহেতু নির্ধারিত যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে সর্বোচ্চ সাজা ভোগ করেছে। আর এমনিতে আরো কিছু তো আশা বা বিপক্ষে যারা থাকে তাদের থেকেই থাকে, সেটুকু থেকেই যায়। আর
যারা আছে এই যে সাজাপ্রাপ্ত রিফাত হয়েছে শরীফ তাদের হত্যার যে দুটি রায় পরপর হলো এবং বলা যায় যে এটি সারা দেশ জুড়ে আলোচিত এবং দৃষ্টান্তমূলক রায় হয়েছে। তো এই রায়ের পর বা এই রায়ের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বরগুনাতে বা বরিশালে কি কিশোর গ্যাংয়ের তৎপরতা ভাটা পড়েছে কিনা বা কমেছে কিনা এই ধরনের কোনো পরিসংখ্যান কি জানা গেছে? আজকে রায়ের পর কি হবে আমরা জানি না, কিন্তু ওই ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছিল, যেটি এবছরের জুন মাস নাগাদ 26 জুন আরো বা 28 জুন আরো একটি হত্যাকাণ্ড হয়েছে। তারা কিন্তু আজকে এসেছিলেন এই যে হৃদয় নামের একটি ছেলেকে এই যে একটু সাইড বরগুনা যেটাকে বলে, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এই কিশোর গ্যাং, এবং তাদের মধ্যে কিশোর রয়েছে, তারাও ধরা পড়েছে। এবং আজকে তাদের পরিবারের পক্ষ থেকে এখানে আমরা দেখেছি তারা এসছেন, তাদের ছবি ছাপা সবকিছু নিয়ে এসছেন যে আমরাও এরকম দ্রুত বিচার চাই, আমরাও দৃষ্টান্তমূলক বিচার চাই। অর্থাৎ আজকে যে কিশোর বলে মাপ পাওয়া, শিশু বলে মাপ পাওয়া, তা না হয়ে শাস্তি পাওয়া, এইটুকু তাদের মধ্যেও খুব মানে আশা জগিয়েছে। তারাও আশাবাদী যে না, তারাও তাদের সন্তানকে যা হারিয়েছেন এবং এই কিশোর গ্যাং যারা রয়েছে তাদের বিচার তারা পাবেন। এর পরবর্তীতে কিন্তু পুলিশ যেটুকু করেছে, যে বরগুনায় অন্তত কিশোর গ্যাং এর সমূলে উৎপাদনের চেষ্টা করছে। আমি কিন্তু গত কয়েকদিন থেকে, আমি তো 3 দিন থেকে এখানে রয়েছি, আমি কিন্তু দেখছি, আমি গ্রাম পর্যায়ে গেছি, পুলিশের উপস্থিতি দেখেছি, মেইনলি দেখেছি কিশোরদের উপর। বরিশালে কিন্তু কিশোর গ্যাং নেই, কিন্তু তারপরেও বরিশাল থেমে নেই। বরিশালের যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। অস্ত্র ও মাদক মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে সিএমএম আদালতে নেয়ার কথা রয়েছে আজ। এর আগে সোমবার মদপান ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে তাকে 1.5 বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারের পর নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের কথা ইরফান সেলিম স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। নিজ এলাকায় আধিপত্য বিস্তার ও জোর জবরদস্তি করার জন্যই টর্চার সেল ও বিশেষ ওয়াকিটকি ব্যবহার করত বলেও জানিয়েছে বাহিনীটি। এদিকে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। রোববার রাতে রাজধানীর কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলে ইরফান সহ 4 জনের নামে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। আইন অনুযায়ী হাজী সেলিমের ছেলে সাজাপ্রাপ্ত ইরফান সেলিমকে ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে আজই সাময়িক বরখাস্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমদ। সিটি কর্পোরেশনের আইনে বলে দেওয়া আছে যে যদি কোনো জনপ্রতিনিধি কাউন্সিলর যদি কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হন, তো এটা যদি আমরা অবহিত হই, স্বাভাবিকভাবে আইনগতভাবেই উনি সাময়িক বরখাস্ত হবেন। গতকাল তো বন্ধের দিন ছিল, তো গতকালই এই ঘটনা ঘটেছে। সুতরাং আজকে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে অফিসিয়ালি জানবো, অফিসিয়ালি জানার পরপরই আমাদের প্রক্রিয়া শুরু হবে। খুলনায় মাদক মামলায় মাত্র 3 কার্যদিবসে শুনানি শেষে এক আসামিকে 1 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুস সামাদ এর রায় ঘোষণা করেন। 2019 সালের 25 ডিসেম্বর রাতে নগরীর মোক্তার সড়ক থেকে গাঁজা ও ইয়াবা সহ সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করে লবণচড়া থানা পুলিশ। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের 2 ধারায় মামলা করেন উপপরিদর্শক কাজী আকরাম হোসেন। এই মামলায় 21 অক্টোবর অভিযোগ গঠনের পরদিন সাক্ষ্য গ্রহণ এবং 25 অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয় আদালতে। শুনানি শেষে সম্রাটকে 2 ধারায় 6 মাস করে 1 বছর কারাদণ্ড দেয় আদালত। দ্রুত রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দ্রুততম সময়ে অর্থাৎ মাত্র 3 কার্যদিবসের মধ্যে একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এদিকে একদিকে যেমন সন্তুষ্টি আছে, তেমনি কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, যেমন এই মামলার রায় কি কোনো প্রভাবে পড়ে হয়েছে কিনা বা এই ধরনের বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তো সার্বিক বিষয় নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে?
চার্জ গঠনের পর 3 কার্য দিবসে আসলে এই মাদক মামলাটির রায় ঘোষণা করাকে নিয়ে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে যেমন কথা বলেছি, তেমনি আসামি পক্ষের আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু উভয় পক্ষই কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে মাদক মামলার রায় কার্যকরের ক্ষেত্রে বা রায় ঘোষণার ক্ষেত্রে যে দ্রুত সময়ের মধ্যে এই মামলাটির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, এই বিষয়টিকে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে রায়ে আসলে তাদের যে আসামি বা তাদের যে ক্লায়েন্ট তিনি যে সাজা পেয়েছেন, এই সাজার ব্যাপারে তারা উচ্চ আদালতে আবেদন করবেন। তবে এই যে দ্রুত সময়ের মধ্যে মাত্র 3 কার্য দিবসের মধ্যে যে রায়টি ঘোষণা করা হয়েছে, এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই ধরনের মামলায় যদি দ্রুততার সহিত যদি মামলার কার্যক্রমগুলো যদি সম্পন্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে যারা মামলায় ভুক্তভোগী থাকেন তারা অনেকটা তাদের যেমন ভোগান্তি কমবে, পাশাপাশি আইনজীবীদেরও যেমন এই মামলাগুলো পরিচালনা করতে সুবিধা হবে এবং আদালতে যে পরিমাণ মামলার আসলে জট থাকে, সেই জট নিরসনে আজকের এই মামলার রায়টি একটি ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কারণ হচ্ছে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনার মাদকের মামলায় রয়েছে 729টি। তার মধ্যে আজকের এই মামলাটির রায় শুধুমাত্র 3 কার্য দিবসে সম্পন্ন করা হয়েছে। অতএব তারা বলছেন যে এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখা যায় এবং দ্রুততার সময়ের মধ্যে যদি মামলার যে বিচার কার্যক্রম, এই বিচার কার্যক্রম যদি সম্পন্ন করা হয়, তাহলে এই যে মামলার জট যেমন কমে যাবে এবং এই মামলার সঙ্গে আসলে যারা থাকেন, যেমন তদন্ত কর্মকর্তা থাকেন, পুলিশ সংশ্লিষ্ট থাকে, পাশাপাশি মামলার আসামি পক্ষ, বাদী পক্ষ যারা থাকেন, তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটাও কমে যাবে। এটাই তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে আজকে যে মামলাটি হয়েছে মাদক মামলা, এবং এই মাদক মামলায় সম্রাটকে যে সাজা দেওয়া হয়েছে, এই সাজার ব্যাপারে তাদের সম্রাটের পক্ষে যারা আইনজীবী রয়েছেন, ইয়াসিন আরাফাত রানা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি উচ্চ আদালতে এই বিষয়ে তারা আবেদন করবে। অভিজিৎ পাল জানাচ্ছিলেন খুলনা থেকে। রংপুর মহানগর ডিবি পুলিশ সদস্যের ছাত্রী ধর্ষণের মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ নিয়ে মামলায় 2 নারী সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। জেলা পিবিআই এর পুলিশ সুপার জাকির হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার বাবুল হোসেন ও আবুল কালাম পুলিশের সোর্স হিসাবে কাজ করেন। রাতে নগরীর ময়নাকুঠি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার অভিযুক্ত এএসআই রায়হানুলকে বরখাস্ত করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় রায়হানুল। পরে কয়েকজন মিলে ওই ছাত্রীকে নির্যাতন করে। ঘটনা জানাজানির পর আলেয়া বেগম ও সুরভি নামের 2 জনকে আটক করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা রায়হানুল সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। সকাল 9:30টায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, রোববার রাতে ফুটবল খেলা নিয়ে সোহেলের সঙ্গে একই এলাকার সুমন দিদার ও জুয়েলের বাগবিতণ্ডা হয়। এর জেরে সোমবার রাতে মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে মারা যান সোহেল। নাটোরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাতে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এরপর নিহত আনোয়ারার স্বামী মইনুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মইনুল ও তার স্ত্রী আনোয়ারার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে সোমবার রাতেও তাদের মধ্যে কলহ বাধে। এক পর্যায়ে মইনুল তার স্ত্রীকে বাড়ির সামনে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আনোয়ারাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় 2 ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। গতরাতে সাভারের রাজাশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব 4। সকালে গ্রেপ্তারকৃত 2 ছিনতাইকারী আজাদ শরীফ ও রনিকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। গত 24 অক্টোবর ভোরে বেসরকারি একটি স্কুলের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যায়। এ ঘটনায় নিহতের স্বজন অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে।
ঝিনাইদহে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে দীর্ঘ 10 ঘন্টা বন্ধ থাকার পর বেলা 12টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এদিকে এই ঘটনার পর খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি 21 আর ট্রেনের চালক আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতরাত 2টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে ট্রেন দুটির সংঘর্ষ হয়। এরপর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোরের নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সাফদারপুর স্টেশনে গিয়ে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় ট্রেন দুটির সংঘর্ষ হলে ইঞ্জিন সহ 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ডিজেল। সকালে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে ওয়াগনগুলো উদ্ধার করলে বেলা 12টার দিকে শুরু হয় রেল যোগাযোগ। সড়ক সংস্কার কাজ চলছে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডোমনা এলাকায়। টেন্ডার হয়েছে ঢাকা জেলার এলজিইডির মাধ্যমে। সংস্কার কাজ তত্ত্বাবধান করছে সাভার এলজিইডি। অথচ সংস্কারাধীন এই সড়কটি গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন বলছেন স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। অন্যদিকে নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে সাভার এলজিইডির কাছ থেকে কাজ বুঝে পাওয়ার দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর শুরু হয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাথী ফ্যাশনের সামনে থেকে মুসলিম টেক পর্যন্ত 690 মিটার সড়কের সংস্কার কাজ। প্রায় 1,19,90,000 টাকা ব্যয় ধরা হয়েছে প্রকল্পে। তবে ঢাকা জেলা এলজিইডির আওতাধীন সাভার উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে সড়কটির উন্নয়ন কাজ চললেও এবার সড়কটি যে অংশে উন্নয়ন কাজ চলছে সেই অংশটুকু গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ডোমনা মৌজার আওতাধীন, এমন দাবি স্থানীয়দের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণ পাশ থেকে ভিতরে মাজার রোড একটা নাম আছে, মাজার রোড, ওইটা সহ মাজার হয়ে এই জায়গাটা পুরোটাই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের আওতাধীনের মধ্যে আছে। আমাদের হাতিল এবং ইয়ের আশেপাশে আমাদের সীমানা আছে, একদম ডুমনাথ বড়ইবাড়ি, এই 3টা মৌজায় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন। এই জটিলতা নিয়ে জানতে চাইলে সাভার উপজেলা এলজিইডি অফিসের প্রধান প্রকৌশলী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আমাদের তো ডিপিসি-ভুক্ত রাস্তা ছাড়া তো আমরা কোনো রাস্তা করি না। অবশ্যই সেটার আমাদের আইডিয়া আছে, সেই হিসাবে চেইনের রাস্তা দেখি আমরা যতটুকু আমাদের ডিপিপিতে অনুমোদন হয়েছে নিচ থেকে চেইনের, আমরা ঠিক ততটুকু করবো, বাইরে করার আমাদের সুযোগ নেই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজামুদ্দিন এন্টারপ্রাইজের দাবি, ঢাকা জেলা এলজিডি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়ার পর সাভার উপজেলা এলজিডি কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার শিমুলিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে, এটা সাভার উপজেলাতে, এটা গাজীপুরে পড়ে নাই, এটা শিমুলিয়ার মধ্যে পড়ছে। আর শিমুলিয়া গাজীপুরের মধ্যে পড়লে গাজীপুরের জেলা এক্সচেঞ্জ অফিস থেকে টেন্ডার হয়েছে। এটা যেহেতু এটা হচ্ছে ঢাকা এলজিডি এক্সচেঞ্জ অফিস। এর মধ্যে সাভার উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সীমানার ভিতর নবী টেক্সটাইল থেকে কবরস্থান পর্যন্ত আরও একটি সড়কে টেন্ডার হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী শিক্ষাবর্ষের শুরুতেও স্কুল কলেজ বন্ধ থাকার সম্ভাবনা বেশি। এ অবস্থায় নতুন শিক্ষাবর্ষের ক্লাস লেকচার সংসদ টিভিতে প্রচারের প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে পিসি, জেএসসি, এইচএসসি পরীক্ষা। বার্ষিক পরীক্ষাও নেওয়া সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের দেয়া হচ্ছে অটো প্রমোশন। এ অবস্থায় এই শিক্ষাবর্ষে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। আগামী শিক্ষাবর্ষেরও প্রথম 2 মাসে প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। অভিভাবকরাও বলছেন, করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠান না খোলাই ভালো। করোনাকালীন সময়ে স্কুল না খোলাই শিক্ষার্থীর জন্য নিরাপদ। অতি দ্রুত ইন্টারনেট সেবাটা নিশ্চিত করতে হবে, তবে শিক্ষার্থীদের ভার্চুয়াল লেখাপড়া আরও গতিশীল হবে। মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে থাকেন এজন্য সংসদ টিভির ক্লাস লেকচারের পরিধি বাড়ানো হচ্ছে। নতুন শিক্ষাবর্ষেও শিক্ষার্থীরা সংসদ টিভিতে ক্লাস লেকচার পাবেন। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউবেও এসব ক্লাস লেকচার দেয়া হচ্ছে। এর মধ্যেই আমাদের শিক্ষকরা এবং সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে ধীরে ধীরে নিজেদেরকে দক্ষ করে তুলছেন এবং মান আগের চাইতে অনেক উন্নত হচ্ছে। কেবলমাত্র একটা টিভিতে আমরা দিচ্ছি, সংসদ টিভিতে। আমরা চেষ্টা করব যে আরও অন্যান্য টিভিতে এটা দেওয়া যায় কিনা।
কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস লেকচারও প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের এসব ক্লাস লেকচার অনুসরণ করার আহ্বান মন্ত্রণালয়ের। স্থানীয় পর্যায়েও স্থানীয় যে কেবল সম্প্রচার যেগুলো হচ্ছে সেখান থেকেও বিভিন্ন সময় তাদের ছাত্রছাত্রীদের প্রশাসনের সহায়তা নিয়ে সেই ধরনের ক্লাসগুলো হচ্ছে। অর্থাৎ আমরা মাল্টিপল অপশনগুলো ছাত্রদের জন্য তৈরি করছি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার আহ্বান মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে রোপা আমন খেতে বেড়েছে ইঁদুরের উপদ্রব। ধান গাছের গোড়া, কাণ্ড ও কচি শীষ কেটে বিঘার পর বিঘা ফসল নষ্ট করছে ইঁদুরের দল। প্রচলিত পদ্ধতিতে ইঁদুর দমন না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। জয়পুরহাটে এবার বন্যার প্রকোপ না থাকায় রোপা আমনের আবাদ ভালো হয়েছে, নেই পোকামাকড়ের আক্রমণ। এতে বাম্পার ফলনের আশা ছিল চাষিদের, কিন্তু যে মুহূর্তে ধানের শীষ দেখা দিয়েছে তখনই বেড়েছে ইঁদুরের উপদ্রব। প্রচলিত পদ্ধতিতে ইঁদুর দমন করতে না পেরে বিপাকে পড়েছেন চাষিরা। ধান কাটে তছনছ করে দিছে, এই যে ধান চালের দাম বেশি, কি করে আমরা বাঁচবো, এইরকম করে চাষার পরে ইঁদুর। আমরা হলো কটকবলা নিছি, পত্তন নিছি, তে হলো ইঁদুরে সব খাইয়ে শেষ করেছে, তা আমরা কি খাইয়ে বাঁচবো, আমরা গরিব মানুষ। ইঁদুরের আক্রমণে নষ্ট ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। এ অবস্থায় উৎপাদন ব্যাহতের আশঙ্কা করছেন অনেক চাষি। এখানে শত শত বিঘা ধান ইঁদুরে কেটে ধ্বংস করে দিচ্ছে, এটার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বা এটা দমনও করা যাচ্ছে না। মাঠা ইঁদুর যেটা প্রত্যেকটা জমি ধান কাটে বিনাশ করতেছে, সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে খুব ভালো হয়। ধান খেতে বীজ টোপ ব্যবহার সহ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে ইঁদুর নিধন কর্মসূচি। দুই ধরনের বীজ টোপ বাজারে আছে, একটি হলো যে কন্টাক্ট পয়জন, একটি সিস্টেমিক পয়জন। কন্টাক্ট পয়জনগুলো এগুলো খাওয়ার সাথে সাথে ইঁদুর মারা যায়, কিন্তু সিস্টেমিক যেগুলো এগুলো খাওয়ার পরে ইঁদুর মারা যায়। আমরা বিশেষ করে কৃষকদেরকে সিস্টেমিক যে পয়জনগুলো আছে, বিষগুলো আছে, এগুলোকে আমরা ব্যবহার করতে বলছি। এবার জেলার ৭১,৪১০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। নষ্ট জমির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 18 বেকি নদীর দুই পাড়ে উদ্যোগ নেওয়া হয়েছে সবুজ বনায়নের। নদী খনন প্রকল্পের উদ্বৃত্ত টাকায় এই কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বনায়ন সম্পন্ন হলে নদীর দুই তীরের প্রাকৃতিক পরিবেশ যেমন বদলে যাবে, তেমনি ভাঙন রোধে রাখবে কার্যকরী ভূমিকা। খুলনার তেরোখাদা ও রূপসা উপজেলা দিয়ে বইছে 18 বেকি নদী। এই নদীর দুই ধারে চোখে পড়বে সবুজ ঘাসের মধ্যে গাঢ় আকাশি রঙের সারিবদ্ধ খাঁচা। নেট দিয়ে ঘেরা এক একটি খাঁচার মধ্যে রয়েছে গাছের চারা। নদী তীরবর্তী 12 কিলোমিটার এলাকায় 15,000 ফলজ, বনজ, ভেষজ গাছ ও ঘাস রোপণ করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর ভাঙন রোধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই উদ্যোগ। পরিবেশ বান্ধব গাছপালা পুরো 18 বাকি নদীর দুই পাড় দিয়ে লাগিয়েছে এরা। যার সামনে যে সময় পড়তেছে আমরা দেখাশোনা করতেছি, এর দায়িত্ব তো আমাদের সবারই। 18 বেকি নদী পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি বছর। পরে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রকল্পের উদ্বৃত্ত প্রায় 1 কোটি টাকা দিয়েই এই কার্যক্রম। এই প্রকল্প চলতি আর্থিক বছরের সমাপ্ত। এই প্রকল্পের যে সাশ্রয়কৃত অর্থ এই দিয়ে আমরা বনজ, ফলদ, ঔষধি প্রায় 15,024টা গাছ এখানে রোপণ করেছি। বিশেষজ্ঞরা বলছেন, গাছগুলো পরিপূর্ণ হলে কয়েক বছরের মধ্যে বদলে যাবে নদীর দুই পাশের প্রাকৃতিক পরিবেশ। নদী ও মাটির ক্ষয় রোধের পাশাপাশি পশু পাখির জন্য তৈরি হবে অভয়াশ্রম। গাছ শুধু লাগালে হবে না, গাছের মেনটেন্যান্সও খুব জরুরি। এর যে রুট সিস্টেম, এটা নেটওয়ার্ক ডেভেলপ করে এর মাধ্যমে মাটির ক্ষয়রোধ থেকে রক্ষা করে। এছাড়াও এটা বিভিন্ন বার্ড বা অ্যানিম্যালের জন্য এটা রেস্ট হাউস হিসেবে কাজ করে। গাছ রক্ষণাবেক্ষণে অংশীদারের ভিত্তিতে স্থানীয় জনগণকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের সবগুলো আয়োজনে।